আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। প্রিয় দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে একটা খুব পুরনো কথা আছে, আপনি যখন কাউকে কোনো শর্ত দেবেন তার আগে অন্তত এটুকু জেনে নেবেন সেই শর্ত মানার ক্ষমতা, ইচ্ছা এবং রাজনৈতিক সুযোগ তার আছে কিনা। না হলে সেটা কূটনীতি হয় না, সেটা হয়ে যায় নিজের জন্য নিজেরই তৈরি ফাঁদ পেতে দেয়া। আর আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই ফাঁদেই পা দিলেন? কারণ দিল্লি সফরের আগে ঢাকা এমন দুটি স্পর্শকাতর বিষয় সামনে নিয়ে এসেছে যেগুলি দ্রুত নিষ্পত্তি ভারতের পক্ষে অসম্ভব। দ্রুত নিষ্পত্তি ভারতের পক্ষে করা অসম্ভব। প্রথমত ধরুন শেখ হাসিনার প্রত্যর্পণ, দ্বিতীয়ত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে দেয়া। বাংলাদেশের বিদেশ মন্ত্রক প্রকাশ্যেই বলেছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া দরকার এবং সেই প্রসঙ্গেই এই প্রত্যর্পণ ও হস্তান্তরের দাবিগুলো নাকি তারা করেছেন। এখন প্রশ্নটা খুব সহজ, ঢাকা কি সত্যিই মনে করেছিল ভারত কয়েকদিনের মধ্যেই এই দুটি দাবি মেনে নেবে? মনে করেছিল সেটা? যদি মনে করে থাকে তাহলে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ভার যাদের, তাদের মস্তিষ্ক এবং সিদ্ধান্ত গ্রহণের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। আর যদি জেনে শুনেই এমন শর্ত দেয়া হয়ে থাকে যা ভারত পূরণ করতে পারে না, তাহলে তো আরো বড় প্রশ্ন, বাংলাদেশ নিজের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দরজাটাই তাহলে কি বন্ধ করে দিল? দেখুন, কূটনীতিতে আলটিমেটাম আর দর কষাকষি এক জিনিস নয়। শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি বাংলাদেশ করতেই পারে, সেটা বাংলাদেশের অধিকার। ভারত সেই দাবি মানবে কি মানবে না সেটাও ভারতের আইন, ভারতের আদালত, ভারতের চুক্তির ব্যাখ্যা, নিরাপত্তা এবং রাজনৈতিক বিবেচনার বিষয়। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে বলছে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা দিন। ভারত কিন্তু এখনো বলেনি যে তারা বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে। বরং নয়াদিল্লি বলেছে কি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে মিউচুয়ালিটি অফ ইন্টারেস্টস এবং রেসিপ্রোসিটি, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে তৈরি হবে সম্পর্ক। এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ। ভারত বলেনি ঠিক আছে আপনার প্রধানমন্ত্রী আসবেন, তার আগে আমরা শেখ হাসিনাকে বিমানে তুলে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। আবার ভারত এটাও বলেনি যে আলোচনা আমরা বন্ধ করে দিয়েছি কারণ আপনাদের এই দাবি আমরা মানতে পারি না। ভারত বরং বলছে আসুন কথা বলি। আর ঢাকা কি বলছে? ঢাকা বলছে আগে আমাদের দাবি মেটান, তারপর কথার পরিবেশ তৈরি হবে। দেখুন, কূটনীতির সমস্যাটা ঠিক এখানেই। কারণ প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে কঠিন সমস্যার সমাধান সাধারণত বৈঠকে বসার আগে হয় না। বৈঠকে বসার আগে হয় না, গাড়ির আগে ঘোড়া জুড়ে দিতে হয়। ওই ঘোড়া থাকবে পেছনে, সামনে থাকবে গাড়ি, এভাবে কোনো গাড়ি চলে না। বৈঠক টেবিলেই বসে তারপরে হয়। আপনি যদি বলেন আমার সবচেয়ে কঠিন দাবিটা আগে মেনে নিন, তারপর আমি আপনার সঙ্গে আলোচনায় বসবো, তাহলে আলোচনায় বসে করবেনটা কি? কি করবেন? আর দেখুন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কাকে প্রয়োজন বেশি? দিল্লিকে ঢাকার প্রয়োজন বেশি, না ঢাকার জন্য দিল্লিকে প্রয়োজন বেশি? মানে প্রয়োজনটা দিল্লির না ঢাকার? এখানেই বাংলাদেশের বর্তমান নীতির সবচেয়ে বড় অসঙ্গতি এবং যেটাকে বলা যায় পাগলামি।
কারণ বাংলাদেশ এখন এমন একটা সময়ে ভারতের সঙ্গে রাজনৈতিক সংঘাতে যাচ্ছে যখন অর্থনীতি ও জ্বালানি দুদিক থেকেই তার সামনে চাপ বাড়ছে। আগস্টে গ্যাসের ঘাটতি আরও তীব্র হওয়ার পর বাংলাদেশকে বিদ্যুৎ ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ আনতে হয়েছে। জ্বালানি গ্যাস নেই, দোকানপাট ও বাণিজ্যিক কার্যকলাপ রাত 8টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত ডিজেলের জন্য ভারতের সাহায্য চাওয়ার খবরও এসেছে। অর্থাৎ একদিকে দিল্লিকে রাজনৈতিক চাপ দেয়া হচ্ছে, অন্যদিকে সেই দিল্লির কাছেই জ্বালানির জন্য প্রায় ভিক্ষা চাওয়ার ভাষায় বলতে হচ্ছে আমাদের জ্বালানি পাঠান। আমি বলছি না যে ভারত সাহায্য বন্ধ করে দেবে, রাষ্ট্রনীতি এত ছেলে মানুষই নয়। আর ভারতের যারা রাষ্ট্রনীতি দেখে, কূটনীতি, রাজনীতি দেখে, তারা তো একদমই ছেলে মানুষ নয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে গুডউইল বলে একটা জিনিস আছে, বিশ্বাস বলে একটা জিনিস আছে। আপনার বিপদের সময় প্রতিবেশী কত দ্রুত এগিয়ে আসবে, কতটা নমনীয় হবে, কতটা অতিরিক্ত সুবিধা দেবে, সেটা শুধু চুক্তির কাগজে লেখা থাকে না, সেটা নির্ভর করে রাজনৈতিক সম্পর্কের ওপরেও। আপনি একই সঙ্গে প্রতিবেশীর দরজায় ধাক্কা মারবেন দিন এবং সেই দরজা দিয়ে ডিজেলের ট্যাঙ্কার ঢুকবে বলে আশা করবেন, এই দুটো দীর্ঘদিন একসঙ্গে চালানো যায় না। জ্বালানি সংকট শুধু লোডশেডিংয়ে নয়, মনে রাখবেন, বাংলাদেশের সমস্যাটা শুধু ঘরের আলো নিভে গেছে তা নয়। জ্বালানি সংকট মানে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট মানে পরিবহন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট মানে কারখানার উৎপাদন কমে যাওয়া, আর শেষ পর্যন্ত এইসবের অর্থ বাজারে জিনিসের দাম বাড়ার চাপ। বাংলাদেশ ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে গত 2 বছর উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়ছে। জুলাই 2026-এ হেডলাইন ইনফ্লেশন কিছুটা কমলেও তা ছিল কত? 8.32%, যেটা ভারতে এই মুহূর্তে 3%-র নিচে। অর্থাৎ চাপ মোটেই শেষ হয়ে যায়নি বাংলাদেশের। সুতরাং ঢাকার সামনে এখন সবচেয়ে জরুরি কাজ কি হওয়া উচিত? ভারতের সঙ্গে নতুন সংঘাত তৈরি করা, নাকি ভারতকে ব্যবহার করে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জায়গাগুলো শক্ত করা? আমার মতে এর উত্তর যদি বাংলাদেশের যারা রাজনীতি কূটনীতি দেখছেন তাদের কাছে যদি মনে হয় এর উত্তরটা খুব কঠিন, তাহলে আমি বলবো তাদের রাজনীতির জ্ঞানটাই হয়নি, কূটনীতির জ্ঞান শূন্য। সবচেয়ে বড় বিপর্যয়ের জায়গা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক শিল্পে, আর সেখানেই এখন সতর্কতার আলো জ্বলছে, রেড সিগন্যাল এসে গেছে। 2026 সালের প্রথম 6 মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের অ্যাপারেল এক্সপোর্টের মূল্য আগের বছরের তুলনায় প্রায় 16.4% কমেছে। জুলাই মাসে সামগ্রিক আরএমজি এক্সপোর্টও বছরওয়ারি প্রায় 1.9% কমেছে। বুঝছেন অবস্থাটা? আর এর সঙ্গে যোগ করুন জ্বালানি সমস্যা। বাংলাদেশের টেক্সটাইল সাপ্লাই চেনে গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বহু কারখানার প্রয়োজনীয় গ্যাস প্রেসারের তুলনায় চাপ অত্যন্ত নিচে নেমে যাওয়ার রিপোর্ট পাওয়া গেছে। এটা ভয়ঙ্কর কম্বিনেশন, স্বাভাবিক অবস্থা নয়। একদিকে বিদেশে অর্ডারের চাপ, অর্ডার কমছে, অন্যদিকে দেশে উৎপাদন ব্যয় বাড়ছে, তার সঙ্গে গ্যাস নেই, বিদ্যুৎ সমস্যা, লজিস্টিক খরচ। এই অবস্থায় একটি দেশের প্রয়োজন কি? স্থিতিশীলতা। বিদেশি ক্রেতাকে বোঝানো বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ প্রেডিক্টেবল, বাংলাদেশে উৎপাদন বন্ধ হবে না, বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক। কিন্তু আপনি যদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ভারতের সঙ্গে ক্রমাগত রাজনৈতিক সংঘাতের ছবি তৈরি করেন, তাহলে বিদেশি ইনভেস্টর কিংবা বায়ার কেন নিশ্চিন্ত হবে?
ব্যবসায়ী আবেগ দিয়ে অর্ডার দেয় না, সে ঝুঁকি দেখে, রিস্ক ক্যালকুলেট করে। এবার আসুন গঙ্গার জলে। এখানে বিষয়টা তো ভয়ঙ্কর গুরুতর। 1996 সালের ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 4 মাসের মাথায়, 3 মাসের পরে এখনো আলোচনাই শুরু হলো না। মানে হাতে মাত্র 3টি মাস। নতুন ব্যবস্থার জন্য ভারত বাংলাদেশকে আলোচনায় বসতেই হবে। এখানে কার প্রয়োজনটা বেশি? ভারতের? অবশ্যই নয়, বাংলাদেশের। এখন প্রশ্ন, এই সময়টা কি তাহলে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তিক্ত করার সময়? বাংলাদেশ অবশ্যই নিজের ন্যায্য জল চাইতেই হবে, কিন্তু নদীর জল তো আলটিমেটাম দিয়ে পাওয়া যায় না। তার জন্য টেকনিক্যাল নেগোসিয়েশন লাগে, জয়েন্ট রিভার কমিশন লাগে, রাজনৈতিক সদিচ্ছা লাগে, দীর্ঘ দর কষাকষি লাগে, এবং সবচেয়ে বেশি লাগে একটা বিশ্বাসের পরিবেশ তৈরি করা। আপনি যদি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিটি বিষয়কে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে বেঁধে ফেলেন, তাহলে নিজের নেগোসিয়েটিং স্পেসটা আর থাকে না। কারণ ভারতও তখন বলতে পারে, আগে বৃহত্তর সম্পর্কের পরিবেশ স্বাভাবিক হোক, তারপর এইসব কঠিন বিষয়গুলোতে এগোনো যাবে। ভারত বলতেই পারে। তখন ক্ষতি কার বেশি, ভারতের না বাংলাদেশের? যদি বাংলাদেশ মনে করে থাকে ক্ষতি বাংলাদেশের নয় ভারতের, তাহলে বুঝবো তারা ওই চেয়ারে বসার অধিকার তাদের নেই। তিস্তার ক্ষেত্র, সেটা ধরুন, একই বাস্তবতা সেখানেও। তিস্তা নিয়ে বাংলাদেশ বহু বছর ধরে চুক্তি চাইছে এবং বাংলাদেশের সেই প্রত্যাশার যৌক্তিক ভিত্তি আছে। কিন্তু বাংলাদেশের নিজের জলসম্পদ মন্ত্রী এই 2 দিন আগে বলেছে, তার আগে কি করলেন? তারেক রহমান চীনে গিয়ে তাদের সাথে তিস্তা চুক্তি নিয়ে কথা বলে এলেন। শোনা যাচ্ছে নাকি মৌও হয়েছে। কিন্তু বাংলাদেশের নিজের জলসম্পদ মন্ত্রী এখন কি বলছেন? এখন বলছেন ঢাকা চায় না তিস্তা বিতর্ক ভারত ও বাংলাদেশের সামগ্রিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করুক। এটা নাকি বাংলাদেশ চাইছে না। খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী এবং অন্য যারা মন্ত্রিসভা রয়েছে, তারা কি এই বাস্তবতা বুঝেছেন? এখানকার জলসম্পদ মন্ত্রী বাস্তবতাটা বুঝেছেন, ঠেকে শিখেছেন। তিস্তার সমাধান দিল্লির সঙ্গে সম্পর্ক ভেঙে পাওয়া যাবে না, দিল্লির সঙ্গে কথা বলেই পেতে হবে। তার উপর তিস্তা শুধু ভারত সরকারের বিষয় নয়, ভারতের যা ফেডারেল স্ট্রাকচার, সেখানে এতে পশ্চিমবঙ্গের স্বার্থ আছে, কেন্দ্র রাজ্য সমীকরণ আছে, শুষ্ক মরশুমে জলের অ্যাভেলেবিলিটির প্রশ্ন আছে। তার মধ্যে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে যে ভূ রাজনৈতিক ফাঁদ তৈরি করেছে তারেক রহমান, চীন তৈরি করেছে, তারেক রহমান সেখানে গিয়ে পা দিয়ে রেখে দিয়েছে। এই জট খুলতে প্রয়োজন সূক্ষ্ম কূটনীতি। হাতুড়ি মেরে কখনো জট খোলা যায় না। তারেক রহমানের সবচেয়ে বড় ভুল কোথায়? আমার মতে ভুলটা ভারত বিরোধিতা নয়, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। ভুল হচ্ছে জাতীয় স্বার্থ আর অভ্যন্তরীণ রাজনৈতিক স্লোগানকে এক করে ফেলা, গ্যালারির দিকে ফিরে তার ওই লাফঝাঁপ করা। দেশের ভিতরে এটা বলা খুব জনপ্রিয় যে শেখ হাসিনাকে ফেরত না দিলে দিল্লি যাব না। নাহিদ ইসলাম এই দাবি নাকি তুলেছে, আর তারেক রহমান সেই দাবির পেছনে এসে দাঁড়িয়েছে। শুনতে এই কথা খুব শক্তিশালী লাগে, হাততালি পাওয়া যায়। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু শুধু হাততালি পেলে চলে না, তাকে হিসেব করতে হয়। আগামী 6 মাসে ডিজেল কোথা থেকে আসবে, বিদ্যুৎ কিভাবে চলবে, শিল্পের গ্যাস কোথা থেকে আসবে, রপ্তানি কমলে ডলার আসবে কোথা থেকে, গঙ্গা চুক্তির কি হবে, তিস্তার আলোচনা কে করবে, সীমান্ত সমস্যার সমাধান কিভাবে হবে, ট্রানজিট পদ্ধতি সেটার কি হবে, রেল যোগাযোগের কি হবে, বন্দর কি হবে, বিদ্যুৎ, বাণিজ্য। একজন বিরোধী নেতা স্লোগান দিতে পারেন, বিরোধীদের কাজ হচ্ছে স্লোগান দেয়া,
সরকারের বিরুদ্ধে। একজন প্রধানমন্ত্রীকে কিন্তু স্লোগান দিলে চলে না, তাকে স্প্রেডশিট দেখতে হয়, তাকে সব দিক ভেবে চিনতে কথা বলতে হয়। এটাই একটা বিরোধী দল আর এক সরকারের ক্ষমতায় যারা আছে তাদের ফারাক। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বিপজ্জনক শব্দ হচ্ছে কি বিকল্প। ঢাকায় একটা ধারণা আছে ভারত না হলে চীন আছে, ভারত না হলে পাকিস্তান আছে, তুরস্ক আছে, অন্য শক্তি আছে, আমেরিকা আছে। অবশ্যই আছে। বাংলাদেশের উচিত চীন, আমেরিকা, জাপান, ইউরোপ, তুরস্ক সবার সঙ্গে সম্পর্ক রাখা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভূগোলের কোনো বিকল্প নেই। চীন বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু চীন বাংলাদেশের পশ্চিম, উত্তর, পূর্ব এই 3 দিক ঘিরে বসে নেই। সেখানে বসে আছে কে? ভারত। চীন থেকে বিদ্যুৎ বা ডিজেল আনতে যে লজিস্টিক্স লাগে, ভারত থেকে আনতে তার সঙ্গে তুলনা চলে না। নদীর উজান বদলে দেয়া যায় না, সীমান্ত সরানো যায় না, প্রতিবেশী আমি নির্বাচন করতে পারি না। কূটনীতির প্রথম পাঠ হলো, যাকে আপনি সরাতে পারবেন না তার সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে শিখুন। ভারতের দায়িত্ব আছে কিনা আমি সেই প্রশ্ন অবশ্যই আছে। এখানে একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার, এই আলোচনার অর্থ এই নয় যে ভারত যা বলবে বাংলাদেশকে সেটাই মেনে নিতে হবে, একেবারেই নয়। ভারতেরও দায়িত্ব আছে বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দিয়ে শোনা, সীমান্ত হত্যা থেকে জল বন্টন, বাণিজ্যের বাধা থেকে প্রত্যর্পণ, প্রতিটি বিষয়ে বাংলাদেশের কনসার্ন থাকলে ভারতকে তার সেটা চিন্তা করতে হবে। ভারত তো ওই জন্যই একেবারে কেটে দেয়নি, শুধু বলছে আসুন বসুন। বড় প্রতিবেশীর দায়িত্ব ছোট প্রতিবেশীর তুলনায় অনেক সময় বেশি হয়। বড় ভাই আর ছোট ভাইয়ের কথা বলে না বাংলাদেশ, কিন্তু বড় ভাই রামচন্দ্রের মতো হবে নাকি বড় ভাই ঘাতক হবে, সেটা কিন্তু ভারত সেই ভূমিকাটা কিন্তু খুব ভালোভাবেই রেখে দেয়। সম্পর্ক যখন যদি ট্রানজ্যাকশন হয়ে যায়, আগে আমার দাবি মানো তারপর আমি তোমার সঙ্গে বসবো, তাহলে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একটা মনে রাখতে হবে একটা পার্থক্য, বড় অর্থনীতির ধাক্কা সামলানোর ক্ষমতা বেশি, ছোট অর্থনীতির কম। এই বাস্তবতাকে যদি অপমান মনে করে কেউ, তাহলে বুঝবো তিনি কূটনীতির অ আ ক খ শেখেননি। এটা জিওগ্রাফি এবং ইকোনমিক্স ভেবে চলতে হবে। শেষ কথায় আসি, তারেক রহমানের সামনে এখনো সুযোগ আছে, কিন্তু যদি না থাকে, আমি বলবো বাংলাদেশের মানুষকে আর তাকে বিরক্ত না করে, উনি 17 বছর যেমন লন্ডনে ছিলেন, তিনি লন্ডনে চলে যান টিকিট কেটে। টিকিট তাকে কাটতেই হবে, আজ হোক কাল হোক। কারণ শর্তকে প্রেস্টিজ ইস্যু না বানিয়ে আপনি দিল্লি যদি না যান, যদি নরেন্দ্র মোদীর সঙ্গে না বসেন, তাহলে আপনার, আবার বলি যে আপনার এই চেয়ারে বসে দেশ চালাবার যোগ্যতা, ক্ষমতা এটা কোনোটাই আপনার নেই। কারণ আপনি কূটনীতির পাঠ শেখেননি। কূটনীতি মানে বন্ধুর কাছে আত্মসমর্পণ নয়, আবার শত্রুর সঙ্গে যুদ্ধ করাও নয়। কূটনীতি মানে যার সঙ্গে আপনার মতবিরোধ আছে তার কাছ থেকেও নিজের দেশের জন্য সর্বাধিক সুবিধা আদায় করে আনা। তারেক রহমান যদি সেটা করতে পারেন, তাহলে দিল্লি সফর তার রাজনৈতিক দুর্বলতা হবে না, বরং সাফল্য হয়ে যেতে পারে। কিন্তু যদি তিনি ওই শর্ত দিয়ে বসে থাকেন, গ্যালারির দিকে ফিরে কিভাবে লাফঝাঁপ দেবেন, তাহলে তিনি নিজের জন্য তৈরি করবেন এক ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক ট্র্যাপ। আর সেই ফাঁদের মূল্য শুধু তো তাকে দিতে হবে না, তিনি আবার চলে যেতে পারবেন। 17 না হোক, এবার 27 বছরের জন্য তিনি লন্ডন চলে যেতে পারবেন। কিন্তু তার সেখানে জায়গা আছে, এবং তারপরে সেখানে যেভাবে তারেক রহমান বলেছিলেন, তার সেখানে লন্ডনের খরচ চলে নাকি, তিনি গ্যামলিং করেন, গ্যামলিংয়ের খরচ। আমরা জানি, বাংলাদেশের মানুষ জানি, টাকাটা যায় বাংলাদেশ থেকে, তোলাবাজির টাকা, ঘুষের টাকা, সেই টাকাগুলো চলে যায় সেখানে, তাতেই তার দিন চলত। এখন আবার সেই দিন আসছে তার সামনে, এটা মনে রাখতে হবে। আপাতত এখানেই রাখছি। যদি মনে করেন এই কমেন্ট, আমাদের এই প্রতিবেদনকে ভালো লেগে থাকে, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন।